শুভ সময় 1 2 3 4 ইউনুস তুই গদি ছাড়। ঈদ মোবারক লন্ডন। লন্ডনকে উষ্ণ অভিনন্দন আজকে এত সুন্দর একটা সময় দেওয়ার জন্য। আমাদের সত্যিকারের ঈদ মনে হয় লন্ডনেই শুরু। বিষয়টা কত কত বিশ্রী ধরনের অভিনয়। অতএব বাংলাদেশের যে সাংবিধানিক ভাবে বাংলাদেশে কোনো ইন্টারিম সরকার নেই, ছিলাম। অতএব বাংলাদেশের এই যে সরকার, এই সরকার কোন ক্রমেই কোনো রাজনৈতিক নয়, যেটা হলো গণতান্ত্রিক নয়, নির্বাচিত নয়, সাংবিধানিক নয়। অতএব যে নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, সেখানে সেই সংবিধানে কোন ক্রমেই সেই সরকারের প্রধানমন্ত্রী পদত্যাগ করলেও নবনির্বাচিত প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত উনি অলওয়েজ প্রধানমন্ত্রী। অতএব বাংলাদেশের যে বিষয়টা এখন ঘটেছে সেটা আন্তর্জাতিক মহলে একটা প্রেসিডেন্স হয়ে থাকবে, কারণ এই সরকারকে চলে যেতে হবে। এবং আমাদের ধারণা যে সরকার ছিল সাংবিধানিকভাবে বৈধ, তার কাছেই হয়তোবা বলছি এই কারণে, কারণ সময়ের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তনশীল। অতএব একটা নির্বাচিত সরকার ব্যবস্থায় অবশ্যই বাংলাদেশ ফিরে আসবে এবং অচিরেই। সেই জন্যই গণ আন্দোলনটুকু যেটা আজকে শুরু হয়ে গেল লন্ডনের মাটিতে, আমি স্যালুট জানাই সালাউদ্দিন ভাইকে, স্যালুট জানাই সালাউদ্দিন ভাই সহ সেখানকার জনমানুষকে যারা এই প্রদর্শন করতে পেরেছে যে বাংলাদেশ আইসোলেটেড না, এবং ওনার সেই যে মেটিকুলাসলি ডিজাইন, এটার কারিশমা এবং বা এটার কার্যকারিতা প্রায় শেষ পর্যায়ে তলানিতে চলে এসেছে। যে কোনো সময় শুধু ধাক্কাটুকু বাকি আমার মনে হচ্ছে। আর সেই সাথে সাথে আমি আরেকটা কথা বলে রাখি, যুক্তরাষ্ট্রের অবস্থান আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের সাথে আমি বলছি আর কি, এই যে বাংলাদেশের স্টারলিংকের যে ব্যবসা শুরু করেছিলেন ডক্টর ইউনুস, ইলন মাস্কের সম্পর্কের কথা আমরা জানি। অতএব ইলন মাস্ককে দিয়ে ডক্টর ইউনুস যে বিষয়টা বাংলাদেশে দেখাচ্ছিলেন বাংলাদেশের মানুষকে, যে ডোনাল্ড ট্রাম্পের সাথেও তার সম্পর্ক তৈরি হয়ে গেছে, সেটা সম্পূর্ণভাবেই কর্পূরের মতন উবে যাচ্ছে। অতএব সময় সবকিছু ডিসিশন হয়ে যাবে। আপনারা আরেকটু ধৈর্য ধরুন, সুসংবাদ অবশ্যই আসবে। অসংখ্য ধন্যবাদ। দস্তগীর ভাইয়ের কাছে জানতে চাই যে দস্তগীর ভাই, টিউলিপ আপাকে নিয়ে একটা বেশ বড় ইস্যু তৈরি হয়েছে। ইউনুস গং তাকে বিভিন্ন ভাবে নাজেহাল করার চেষ্টা করেছেন, তো সেই সম্পর্কে আপনি যদি কিছু বলতেন। ভাই আপনি মিউট করা আছেন। অসংখ্য ধন্যবাদ শেখ শামসুন নাহার, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজন করার জন্য এবং সেখানে আমাকে নিয়ে আসার জন্য, যে কথা যাতে কিছু কথা বলা যায়। আমরা যারা শুনছি, দীর্ঘদিন প্রায় 10 মাস গত বাংলাদেশে একটি অস্বাভাবিক সরকার পরিচালনা করছে, যে সরকারের আসলে কোনো সাংবিধানিক ভিত্তিও নেই, অসাংবিধানিক সরকার। এবং গত এই 10 মাসে ইতিমধ্যে এটা বোধহয় 14তম বিদেশ সফর ডক্টর ইউনুসের। যে কথাটুকু নিয়ে শুরু হলো যে এই সরকার ক্ষমতা মেটিকুলাসলি ডিজাইন করে দখল করার পর যে এই ঘটনাটা আসলে এখানে ঘটছে, সেটা নিয়ে আমরা সার্বিকভাবে গত 10 মাসে বিশ্লেষণ করে যাচ্ছি। যে কথাটুকু আজকে বলার প্রয়োজন সেটা হলো যে ডক্টর ইউনুস কেন এত ঘন ঘন বিদেশ সফর করেন এবং আজকে উনি ব্রিটেনে যাওয়ার মৌলিক কারণটা কি। বাংলাদেশের সাধারণ মানুষের কাছে এটা একটা বড় ইনফরমেশন। উনি যেটা মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে প্রচার করেন, সেই অংশটুকু হলো যে উনাকে পৃথিবীর সকল দেশ এবং আমাদের সাধারণ মানুষের জন্য এখনো হয়তো যুক্তরাজ্য তথা যেটাকে আগে বলা হতো বিলাত, এই বিলাতে ভ্রমণ, বিলাতের সরকার, বিলাতের রাজা, এদের সাথে সংযুক্ত বা দেখা, ছবি তোলা এবং তাদের হাত থেকে কোনো কিছু গ্রহণ করা, তাদের সাথে সভা করা, এই বিষয়গুলো বাংলাদেশের সাধারণ মানুষের কাছে হয়তোবা এখনো মারাত্মক গ্রহণযোগ্য। এবং উনি এই
এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, না হলে 10 মাসে 13 বা 14টি বিদেশ ভ্রমণ কোন পররাষ্ট্রমন্ত্রী, আমেরিকান পররাষ্ট্রমন্ত্রীও এতগুলো করেন কিনা আমার সন্দেহ রয়েছে। যেই কথাটা বলা হচ্ছে টিউলিপ নিয়ে, আমরা জানি যে এটা বাংলাদেশের কয়েকজন নারী নেতৃত্বে ব্রিটেনে জন্ম নেয়া, তারা কিন্তু ব্রিটেনের পার্লামেন্ট মেম্বার হিসাবে কাজ করছেন অনেকদিন ধরে। তার মাঝে গৌরবের বিষয় হলো যে বাংলাদেশের জাতির পিতা, বাঙালি জাতির মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রা, যিনি ব্রিটেনে শুধু বহুবারে নির্বাচিত এমপি নন, এবং তিনি এই সরকারের, যে সরকার এখন ব্রিটেন পরিচালনা করছে, সেই সরকারের একজন মন্ত্রীও ছিলেন। বাংলাদেশে যে মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে ক্ষমতার দখল, সেই দখলদারি বাহিনী আন্তর্জাতিক বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার, বাংলাদেশকে সেটা ইতিমধ্যে ওনারা সম্পন্ন করেছেন। বাংলাদেশে বিভিন্ন ধরনের বিদেশিদেরকে জায়গা করে দেওয়া, স্পেশালি বিদেশি সৈন্য সামন্তদের জায়গা করে দেওয়ার ব্যবস্থা ওনারা করেছেন। এখন যেটা বাকি ছিল বা বাকি যে কাজটুকু ডক্টর ইউনূস পরিচালনা করছেন, সেটা বিশ্বব্যাপী সামাজিকভাবে বিশ্বের সামাজিক দর্পণে যাতে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করা হয়, সেই জন্য বাংলাদেশের গর্ব একজন ব্রিটিশ নাগরিক যিনি এমপি, তার বিরুদ্ধে বাংলাদেশে সম্পূর্ণ ফ্যাব্রিকেটেড কিছু কেস দাঁড় করিয়ে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে। এবং মজার বিষয়টা হলো যে যার বিরুদ্ধে এই ওয়ারেন্ট, তিনি এখনো পর্যন্ত ব্রিটেনের পার্লামেন্ট মেম্বার, এবং ব্রিটেন সরকার সেটা ইন্ডিপেন্ডেন্টলি ইনভেস্টিগেট করে, এই বিষয়টা সালাউদ্দিন ভাই আমার চেয়ে অনেক বেটার ক্লিয়ারলি বলতে পারবেন, ইনভেস্টিগেট করে তারা সেটা প্রমাণিত হয়েছে যে এই আমাদের টিউলিপ সিদ্দিক সম্পূর্ণ নির্দোষ। এবং টিউলিপ সিদ্দিক যে কাজটুকু করেছেন সেটা হলো যে ডক্টর ইউনূসকে সরাসরি চিঠি লিখে আমন্ত্রণ জানিয়েছেন, যাতে করে ওনার এই ভ্রমণের সময়, ওনার এই তথাকথিত ব্যক্তিগত সরকারি ভ্রমণ, আমি আপনার প্রশ্ন থেকে অনেকটুকু দূরে সরে গেলাম, এর একটা কারণ আছে। কারণটা হলো প্রতি সেকেন্ডে আপডেট হচ্ছে। এই মুহূর্তে যে বিষয়টা হলো যে বাংলাদেশের এই সরকারের প্রধান, যিনি মেটিকুলাসলি ডিজাইন করে ক্ষমতা দখল করেছেন, উনি যখন আজকে লন্ডন পৌঁছলেন, সেখানে কিন্তু ব্রিটিশ সরকারের কোনো রিপ্রেজেন্টেশন, এমনকি কোনো উপসচিব, সচিব বা কেরানি কেউ উপস্থিত ছিলেন না। সেখানে ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত বা বাংলাদেশ রাষ্ট্রদূত, অথবা এটাকে হাই কমিশনার বলা হয়। অতএব এখান থেকে বোঝা যাচ্ছে যে এই ব্যক্তিটা উন্মাদ। এই ব্যক্তিটা হলো এমন উন্মাদ যে তার নিজস্ব প্রচার অভিযানের জন্য এই কাজগুলো সে করে যাচ্ছে বাংলাদেশের সরকারের টাকা দিয়ে। অতএব টিউলিপ বিষয়টাতে ফিরে যাই। টিউলিপ বাংলাদেশের এই বর্তমান ডাকাত সরকারের প্রধানকে চ্যালেঞ্জ করেছেন, ওপেন চিঠি দিয়ে চ্যালেঞ্জ করেছেন যে আপনার সাথে আমি দেখা করতে চাই, আপনি পার্লামেন্টে আসুন। এবং এটা নিয়ে ডেভিড বার্গম্যান একটি ফেসবুক পোস্ট করেন গতকালকে। এটা খুবই ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্ট হলো এই কারণে, সেখানে কেন টিউলিপ ওনাকে বাংলাদেশের সরকারের প্রধান বা এই ধরনের কোনো বিষয় উল্লেখ করেননি, এটার একটা গভীর তাৎপর্য রয়েছে। তাৎপর্য রয়েছে যে আমি যদি আপনাকে অস্বীকার করি এবং আমি যদি আপনাকে রিকগনাইজ না করি, এবং যেহেতু বাংলাদেশের সংবিধান অনুসারে এমন কোন ইন্টারিম সরকারের অস্তিত্ব নেই, অতএব ব্রিটিশ একজন এমপি, উনি তো বাংলাদেশ সরকারের এই ইন্টারিম সরকারের এই ওনাকে অন্য কিছু মেনশন করতে পারেন না, কারণ যেটার অস্তিত্ব নেই। অতএব ডক্টর ইউনূস ক্ষমতা দখল করে আছেন, সেই হিসাবে ওনাকে আপ্যায়ন করেছেন যে আসুন আপনার সাথে আমি সরাসরি, এবং আপনার সাথে দুদক যে আমার বিরুদ্ধে কেস করেছে, দুদকের চেয়ারম্যান থাকবে, তাকে নিয়ে আসুন, এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকবে, তাকে নিয়ে আসুন, যে আমার সাথে আমার যে বিষয়গুলো সেটাকে আপনাকে সরাসরি চ্যালেঞ্জ করছি। ডক্টর ইউনূসের যে এনজিও বাহিনী, যে সকলেই তার নিজের বলয়ের, আত্মীয়ের, অন্যান্য কিছু, আমি মনে হচ্ছে আপনি বোধহয় আমাকে বলছেন এখন একটু স্টপ করেন। ওই যে দেখেন একটা কমেন্ট আছে, কমেন্টটা আপনি নিয়েন।
ভাই ব্রিটিশ এমপি দ্বারা হক ইউনুসের পক্ষে নিয়ে আনে করলে কিভাবে, মানে এই বিষয়টা অন্য একটা আলোচনার বিষয়। কারণ বাংলাদেশের যারা ব্রিটেনে বসবাস করেন বা যুক্তরাষ্ট্রে বসবাস করেন, দুঃখজনক ভাবে হলো সত্য, অনেকেই বাংলাদেশের সরাসরি এই ধরনের এই রূপা হকের মতন কাজ করেন, এমনকি আমাদের ইয়াতে বসে ওয়াশিংটন ডিসিতে। আচ্ছা, শুনতে পাচ্ছি। হ্যাঁ, সালাউদ্দিন ভাই যেটা বললো যে ইউনুস খুবই ধূর্ত, সে ভোরবেলায় লন্ডনে গেছে যেন মানুষজন ঘুমিয়ে থাকে এবং সে যেন তার অপমানের এই যাত্রা থেকে রক্ষা পায়। কিন্তু জয় বাংলার প্রহরীরা এমনই, আমি ফোনে বিভিন্ন জনের কাছ থেকে খবর পেয়েছি যে ওরা রাত 3টা বাজে ওখানে রওনা দিয়েছে অনেক দূর থেকে, কেউ আবার বিভিন্ন শহর থেকে এসে লন্ডনে রাতে থেকেছে। ভোর 5টা বাজে তার ফ্লাইট আসবে, ভোর 4টা বাজে গিয়ে তারা রাস্তায় দাঁড়িয়ে গেছে এবং সেখান থেকে স্লোগান। এই যে রাত ভোর করে ফেললো জয় বাংলার ভাই বোনেরা লন্ডনে, আপনাদের কাছে অশেষ কৃতজ্ঞতা। আপনারা আজকে আমাদের এত দুঃখের দিনের মধ্যে একটু হলেও আনন্দ দিয়েছেন, একটু হলেও ভালো থাকা দিয়েছেন। জাহাঙ্গীর ভাই, আমরা যদি আবারও সেই প্রসঙ্গে ফিরে যাই, লন্ডনের প্রসঙ্গ এবং হচ্ছে টিউলিপ পাপার প্রসঙ্গ, এবং সবার শেষে আমরা যেটা বলবো সেটা হচ্ছে ভাটির আব্দুল হামিদ স্যারকে নিয়ে। স্যার তো না, আমি ওনাকে চাচা বলি, কিন্তু আমরা এটা নিয়ে পরে বলবো। আপনাকে বলে রাখছি যে একটা জাস্ট কিউ দিয়ে রাখলাম। তো আমরা এখন টিউলিপ পাপার প্রসঙ্গে আবারও ফিরে যেতে চাই। ধন্যবাদ। যে কথাটা তখন আমরা শেষ করতে পারিনি, সে কথাটা আবারও ফিরে যাই। সেটা হলো যে ব্রিটিশ এমপি টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশ সরকার বিভিন্ন ধরনের কেস করে বাংলাদেশে, সেটা এমনকি ডিপ্লোম্যাটিক উপায়ে ব্রিটিশ সরকারের সাথে বাংলাদেশ সরকার, যেহেতু সে ব্রিটেনের একজন এমপি, তার বিরুদ্ধে বাংলাদেশের ভিতরে বাংলাদেশ সরকার কোন ধরনের এলিগেশন আনবে, সেটা যে ব্রিটেন নট অনলি যে বা কমনওয়েলথের যে বাংলাদেশ বা তৎকালীন ভারতবর্ষ ব্রিটেনের কলোনি ছিল সেই অর্থে নয়। অর্থটা হলো যে একটি স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশ, এবং ব্রিটেন এখনো একটি পরাশক্তি। সেই সাথে সেই দেশের একজন এমপি, এবং সেই সময় যখন বাংলাদেশ সরকার তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের এলিগেশন এনে কেস করেন এবং ওয়ারেন্ট জারি করেন, সেটা মনে হয় ডিপ্লোম্যাটিক ওয়েতে তাদের সাথে কথা বলা উচিত ছিল। কিন্তু এখন টিউলিপ যে কাজটুকু করলো, সেটা বাংলাদেশ সরকারের বা ইউনুস সরকারের তথ্য যে সচিব বা যে প্রেস সচিব, সে কিন্তু বরাবরের মতোই অস্বীকার করলো এরকম চিঠি সে পায়নি। যদিও আমরা সাংবাদিকরা এই চিঠির মূল কপি ইতিমধ্যে সামাজিক মাধ্যম এবং গণমাধ্যমে প্রকাশিত, এবং আমিও সেটা যখন দেখলাম যে তিনি বলছেন যে তিনি এটা পাননি, সেই জন্যে আমরা এটা আবার প্রচার করি। তা বিষয়টা হলো যে বাংলাদেশের ডক্টর ইউনুস এই চ্যালেঞ্জটুকু গ্রহণ করবেন কি করবেন না, কিন্তু উনি টিউলিপ যিনি একজন এমপি, তার চ্যালেঞ্জ গ্রহণ এখনো পর্যন্ত করেছেন বা ডিক্লাইন করেছেন এমন কোথাও কিছু আমরা এখনো শুনিনি। হ্যাঁ, জাহাঙ্গীর ভাই কাছে একটা প্রশ্ন, ইউনুস যে মুসলিম না নন মুসলিম, বিষয়টা নিয়ে আমাদেরকে অবশ্যই আরো মানুষ অনেকে যেটা বলে সেটা এক কথা, আর ডক্টর ইউনুস নিজে কখনো কোনো ধরনের ধর্মীয় অনুশাসন মানেন কিনা সেটা আপনারা আমার চেয়ে অবশ্যই অনেক বেটার জানেন। যে কথাটা বলছিলাম সেটা ফিরে যাচ্ছি, সেটা হলো প্রশ্নের উত্তর দিতে পারবে কি পারবে না ইউনুস টিউলিপের, সেটা অবশ্যই আমরা করব, মানে সেটা নিয়ে কথা বলবো। কিন্তু মৌলিক বিষয়টাতে ফিরে আসি, সেটা হলো যে আমাদের যে বিষয় যেটা নিয়ে আলাপ, সেটা হলো যে ডক্টর ইউনুস এই চ্যালেঞ্জটা গ্রহণ করেননি বা ডিক্লাইন করেছেন এরকম কিছু জানা যায়নি। ডেভিড মার্কম্যান যে কাজটুকু করলেন সেটা হলো যে তিনি এটা নিয়ে একটা ফেসবুক দিয়েছেন,
স্ট্যাটাস দিয়েছেন, যেখানে উল্লেখ করেছেন যে বাংলাদেশ সরকারের এলিগেশন গুলো সম্পূর্ণভাবেই কোনো রিয়েল তথ্যের ভিত্তিতে নয়। অতএব এই চ্যালেঞ্জ ডক্টর ইউনূসের জন্য আসলেই চ্যালেঞ্জ হিসাবে দেখা দিয়েছে। তাই হয়তোবা বাংলাদেশ সরকারের উচিত হবে এই বিষয়টা নিয়ে বা ব্রিটিশ সরকারের সাথে কথা বলা, তথা ইউনূস সাহেবকে উনি অনেকটা বলবো পরামর্শ নয়, উনি অ্যানালাইসিস করেছেন যে এই চ্যালেঞ্জটা গ্রহণ করাটাও একটা বড় চ্যালেঞ্জ।